হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি চ্যাপ্টার 7 অর্থাৎ এআই থেকে 2 নম্বর ক্লাস। তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম এবং সেই একটা ক্লাসে কিন্তু আমরা এআই থেকে ফার্স্ট পার্টটুকু লিখেছিলাম যে ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ এআই আর হিস্টোরিক্যাল ওভারভিউ অ্যান্ড কি মাইলস্টোন। তো এই হিস্টোরিক্যাল ওভারভিউটা কিন্তু অনেকটা বড় ছিল। তো এআই নিয়ে ভিডিও বানানোর মানে ইচ্ছেটা খুব একটা ছিল না, কিন্তু তোমরা অনবরত কমেন্ট করছো স্যার এআই থেকে কিছু ক্লাস দিন যাতে আমরা অন্তত কিছুটা নাম্বার তুলতে পারি। স্বাভাবিক, তোমাদের চাওয়াটা কোনো অস্বাভাবিক নয়, কিন্তু এআই থেকে মানে এতটা বড় সিলেবাস তো বানানোটা খুবই টাফ ছিল। তার মধ্যে তোমাদের একটা কমেন্ট খুব ভালো লেগেছে, স্যার আপনি ভিডিও দিয়ে রাখুন, আমরা পরীক্ষার আগে যে গ্যাপগুলো আছে আমরা দেখে নেব। আহ, অনেক অনেক কমেন্টগুলোই দেখি, কিছু কমেন্ট খুব ভালো লাগে। বুঝতে পারছি। দেখো, তোমাদের তো আমি বলছিলাম তোমাদের কিন্তু 25 মার্ক কমপ্লিট করে দেওয়া হয়েছে, এদিকে 10 মার্ক দিয়েছে বেসিক অপারেটিং সিস্টেম থেকে এবং ডেটাবেসকে দিয়েছি 15 মার্কস করে। তো এই যে বেসিক ওএস এবং ডেটাবেস থেকে যতগুলো ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে, আশা করি তোমরা যদি সেগুলো ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে অনেক অনেক উপকার হবে। আরেকজন কমেন্ট করেছে, স্যার পরীক্ষার আগে আপনার এই ভিডিওগুলো হচ্ছে অনেকটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে। এই কমেন্টটা খুব ভালো লেগেছে, সত্যিই তাই। তো অন্তত আমি ডিটেলসে পড়ানোর চেষ্টা করি এবং অবশ্যই তোমরা যদি পরীক্ষার আগে ভিডিওগুলো দেখো অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তো কেউ কেউ বলতে পারে, স্যার আমার তো কোশ্চেন অ্যান্সার মুখস্থ করবো, সাজেশান দিন। তো সাজেশান ভিত্তিক আমি পড়াই না। তো নতুন সিলেবাস আমারও আইডিয়া খুবই কম। যদি স্কুল, আমি কোনো স্কুলের শিক্ষকও নই, এই প্রাইভেট টিউশনটাই পড়াই। আর আমার একটা ছোট কম্পিউটার একাডেমি রয়েছে। তো সাজেশন আমি বানাই না, তো কনসেপ্ট ভিত্তিকই পড়াই। তো আমার স্টুডেন্টরাও নিজেরাই টেস্ট পেপার সলভ করছে। আর যেটা আমি বলছিলাম আগের ক্লাসে, তোমাদের যে মডেল কোশ্চেন পেপারটা আছে তোমরা কিন্তু ওইটা খুব ভালো মতো সলভ করো, কারণ তোমাদের কিন্তু ওই মডেল কোশ্চেন পেপার থেকেই কিন্তু পুরোপুরি অ্যান্সারগুলো কিন্তু আসবে। কারণ এটা কিন্তু তোমাদের কিন্তু আমি এটা আগের দিনও বলেছিলাম। তো তোমরা অন্তত মডেল পেপারটাকে ভালো মতো সলভ করো। ওকে, তো আজকের ক্লাসে আমরা গোপাল স্যারের বই থেকে পড়ব এবং এই বই থেকে যে চ্যাপ্টার 7টা আছে, এই আমাদের চ্যাপ্টার 7-এর বই। তো এখান থেকে আমরা আজকে ইনসাইড কোশ্চেন করব না, এর যে অনুশীলনীটা আছে আমরা কিন্তু ওখান থেকে আজকে বিভিন্ন প্রশ্নগুলো সলভ করে দেবো। কারণ দেখো, ইনসাইডে প্রচুর প্রচুর পড়া আছে, তোমরা যা সেটা বই পড়লেই বুঝতে পারবে। আমি এক কাজ করেছিলাম, তো আমি এখান থেকে যে অনুশীলনীটা আছে এখান থেকে আমরা এই অনুশীলনী যে প্রথম এর যে প্রশ্নগুলো আছে এগুলো আমি ওদেরকে সলভ করেছিলাম, যাতে একটু কনসেপ্ট মানে দেওয়া যেতে পারে। আমি সলভ করাইনি, জাস্ট ওরা পড়তে এসেছিলো, নিজের মতো করে সলভ করেছে, আমি হেল্প করেছি সলভ করানোর। তো এগুলো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করবো। এই হলো প্রশ্নের সলভগুলো। এখানে আমাদের 2 মার্কসের এবং 3 মার্কসের প্রশ্নগুলো অনেকটা সলভ করানো আছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন পাবে যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানব বুদ্ধিমত্তার পার্থক্য কী। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের থাকতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে ক্লাসটা আলোচনা হবে। তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা বিষয়, আজকে তোমাদের একটি ভিডিও আমি আপলোড করেছিলাম। আমার যে কম্পিউটার একাডেমি আছে সেখানে আমরা এআই কোর্স করাচ্ছি। তো সেটা নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। কোর্সটা কিন্তু আমি করাচ্ছি না, এআই যে মানে এআইটার উপরে যা মানে ভালো জ্ঞান আছে একজন এআই স্পেশালিস্ট টিচার তোমাদের এই ক্লাসটা করাবে। সেটা পুরোপুরি মানে পেড ক্লাস, কোনো ফ্রি ক্লাস নয়। যদি তোমাদের আগ্রহ থাকে এই ভিডিওতে যে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ও কোনো ফ্রড হওয়ার চান্স নেই, মানে পুরোপুরি মানে মানে ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ বর্তমানে এআইয়ের যুগ চলছে, এআই অনেক স্কোপ আছে। উপরে দেওয়া ফোন নাম্বারে তোমরা কথা বলতে পারো। তিনি আমারই একাডেমির স্যার। তো ঠিক আছে, এই কোর্স ওই কোর্স সম্বন্ধীয় সমস্ত প্রশ্ন সেই স্যারই উত্তর দেবে। তো ঠিক আছে। তো সেখানে আমার সাথে কথা বলার খুব একটা প্রয়োজন নেই। পরবর্তীতে আমরা এটা নিয়ে একটা লাইভ ক্লাস নিয়ে আসবো, সেখানে আমিও থাকবো, ওই স্যারও থাকবে। সেখানে আশা করি অনেকটা তোমাদের খবর দিতে পারবো। আপাতত তোমরা এইচএসটাকে ফোকাস করো, কারণ তোমাদের কিন্তু এইচএসের পরে এগুলো তোমার বিভিন্ন ধরনের কোর্স তোমরা করবে। আর তখন না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে। আর এই কোর্স সম্বন্ধে জানতে অবশ্যই ওই ফোন নাম্বারেই তোমরা কন্ট্যাক্ট করবে। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানে শুরু করছি। তো এখান থেকে আমরা দেখব প্রথম প্রশ্ন কী ছিল হচ্ছে, এআই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? বর্তমানে যে কোনো দুটি ক্ষেত্রের নাম বলো যেখানে এআই প্রয়োগ করা হয়। দেখে নিই আমরা কি এআই কি।
এআই কি, এইসব যদি প্রথম কে প্রয়োগ করেন। দেখো কী আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলতে এমন একটি প্রযুক্তি বা প্রক্রিয়াকে বোঝায় যা মেশিন এবং কম্পিউটারকে মানুষের বুদ্ধিমত্তার প্রতিলিপি তৈরি করতে সাহায্য করে, মানে মানুষের মতো সেম একটা জিনিস তৈরি করতে সাহায্য করছে। তো জন ম্যাকার্থি 1956 সালে ডার্টমাউথ সম্মেলনে প্রথমবার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রয়োগ করেন। ওকে, বর্তমান ক্ষেত্রে এআই উল্লেখযোগ্য প্রয়োগগুলির মধ্যে কী কী আছে, মানে এআই কোন কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে? অবশ্যই ই কমার্সে হচ্ছে, জালিয়াতি পর্যালোচনা, শনাক্তকরণ, ভয়েস অনুসন্ধান, অনলাইন শপিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এআইয়ের ব্যবহার হচ্ছে। নাম্বার 2, মানব বুদ্ধিমত্তা, যে প্রশ্ন বললাম ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটা হয়তো ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমার মনে হচ্ছে, যাই হোক সব কিছু মনে হওয়া। আচ্ছা, আধুনিক কম্পিউটার সাধারণত মানে আধুনিক কম্পিউটার সাধারণত 2 ওয়াট শক্তি ব্যবহার করে, অন্যদিকে মানুষের মস্তিষ্ক প্রায় 25 ওয়াট শক্তি ব্যবহার করে। মানে এআই হচ্ছে কম শক্তি ইউজ করা হয়, আর কৃত্রিম মানে মানব বুদ্ধিমত্তায় বেশি শক্তি ইউজ করা হয়, আমাদের ভাবতে সময় লাগে। নাম্বার 2, এটি বাস্তব ধর্মী, এক্ষেত্রে আবেগ ও সহানুভূতি অভাব আছে, আর মানুষের মস্তিষ্ক আবেগ ও সহানুভূতি অনুভব করতে সক্ষম। মানে আমরা কিন্তু আবেগ অনুভূতি দিয়ে সমস্ত কিছু অ্যান্সার দিই বা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে এআই কিন্তু এআই মধ্যে কোনো আবেগ অনুভূতি নেই, যে তুমি কাঁদছো তোমাকে দেখে আমি যে গলে যাব, আর আমার জায়গায় যদি কোনো রোবট থাকে সে কিন্তু গলবে না, এই হলো ব্যাপার। 3 নম্বর প্রশ্ন, এআই এর কয়েকটি উদাহরণ দাও, যেমন কী কী আছে? গুগল ট্রান্সলেট আছে, টেসলা আছে, চ্যাট জিপিটি আছে। তার মানে গুগল ট্রান্সলেট কী করছে, ভাষাকে চেঞ্জ করে দিচ্ছে। টেসলা কী করছে, টেসলা হচ্ছে এখন একটা হচ্ছে সেলফ ড্রাইভিং কার, যেখানে কোনো মানে ড্রাইভার থাকে না, একা একাই গাড়ি চলতে থাকে। আর চ্যাট জিপিটি তো আমরা সবাই এখন ইউজ করছি, তোমরা প্রতিনিয়ত চ্যাট জিপিটি ইউজ করছো। লাস্ট 2 বছর থেকে কিন্তু চ্যাট জিপিটির ব্যবহার প্রচুর বেড়ে গেছে। এই যে প্রশ্নগুলো আমি সলভ করাচ্ছি, তোমরা যদি একটু চ্যাট জিপিটির মধ্যে ফেলো, তবে কিন্তু অলরেডি অ্যান্সার সব পেয়ে যাবে। হয়তো তোমাদের হয়তো কেউ ওটাকে বুঝিয়ে দেবে না, কিন্তু তোমরা যদি চেষ্টা করো অনেক অনেক উপকার পাবে। তো তো আমারও কিন্তু এই যে প্রশ্নগুলো আমি সলভ করাচ্ছি, এখানে কিন্তু অনেক উত্তর কিন্তু চ্যাট জিপিটি থেকে নেওয়া হয়েছে, যেগুলো আমরা বই থেকে খুঁজে নিই। তো তোমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজটা করবে। আধুনিক জীবনে তোমরা যতটা এগিয়ে যাবে, আগামীতে যত কোম্পানি কাজ করবে বা বাস্তবও এগিয়ে যাবে, তোমাদের কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতেই হবে। আর সত্যি বলছি, চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু অনেক আমাদের কাজ সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, নাম্বার 4, বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহার বা প্ল্যাটফর্মগুলি লেখো। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে এআই, না প্ল্যাটফর্ম আর উদাহরণ এর মধ্যে পার্থক্য হয়। উদাহরণ বলতে এআইটা হচ্ছে কোন কোন জিনিসে ইউজ করা হচ্ছে, আর প্ল্যাটফর্ম হচ্ছে কোন কোন জায়গাতে এআই এগুলো কাজ করছে। যেমন কি মেডিকেল ইমেজিং অ্যান্ড ডায়াগনস্টিক্সের ক্ষেত্রে এআই ব্যবহার করা হচ্ছে। এবার এই সমস্ত ক্ষেত্রে কোন কোন তুমি যন্ত্র ইউজ করছো, ওটা হচ্ছে এআই উদাহরণ হয়ে গেল। টেলিমেডিসিনে এআই ইউজ করা হচ্ছে, রোবোটিক সার্জারিতে এআই ইউজ করা হচ্ছে, অ্যাস্ট্রোলজি হাত গণনা মানে হাত দেখে গণনা এ সমস্ত বা জ্যোতির্বিজ্ঞানী এ সমস্ত ক্ষেত্রে কিন্তু হচ্ছে এআই ইউজ করা হচ্ছে। নাম্বার 2, আচ্ছা দেখি পরের প্রশ্ন 2। আচ্ছা, এডুকেশনের ক্ষেত্রে ইউআই ইউজ করা হচ্ছে, মার্কেটিংয়ের ক্ষেত্রে এআই ইউজ করা হচ্ছে। প্রশ্ন ছিল হচ্ছে এআই এর ব্যবহার বা প্ল্যাটফর্মগুলির নাম লেখো। দেখি 4 নম্বর প্রশ্ন একবার দেখে নিই, চ্যাট জিপিটির কাজ কি। আচ্ছা ঠিক আছে। তারপরে প্রশ্ন আমার দেখে নিই হচ্ছে জিপিএস এবং নেভিগেশন। আচ্ছা, প্রশ্ন একটু চেঞ্জ করা হয়েছে, একবার দেখে নিই আমি। 4, একটু ওয়েট করো। আচ্ছা, তো এই প্রশ্ন লেখাতে কিছু আমরা মানে ইনসাইডে মানে চলে গেছিলাম। বিভিন্ন ক্ষেত্রে এআই মানে এআই প্ল্যাটফর্মগুলির নাম লেখা, যেমন ছিল হচ্ছে মেডিকেল ইমেজিং, টেলিমেডিসিন, রোবোটিক্স, অ্যাস্ট্রোলজি। এর মধ্যে আমি ওদের বলছিলাম তোমাদের এখানে কয়েকটা হচ্ছে ডেফিনেশন আসতে পারে, যে শিক্ষাক্ষেত্রে এআই কী করে ইউজ হচ্ছে, মার্কেটিংয়ের ক্ষেত্রে এআই কী করে ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অল্প কিছু জানতে হবে। তোমার শিক্ষাক্ষেত্রে এআই কোথায় ইউজ হচ্ছে, ভার্চুয়াল টিচার, ই লার্নিং, ভয়েস ভেরিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে এআই ইউজ করা হচ্ছে। মার্কেটিংয়ের ক্ষেত্রে কী করে ইউজ করা হচ্ছে, কন্টেন্ট তৈরি করা হচ্ছে, ভয়েস সার্চ করা হচ্ছে, এক্ষেত্রে মার্কেটিংয়ে অনেক হেল্প হচ্ছে। জিপিএস এবং নেভিগেশনের ক্ষেত্রে কী করে এআই ইউজ করা হচ্ছে, প্রশিক্ষিত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে
ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভ্রমণের জন্য ব্যবহারকারীদের সর্বোত্তম উপলব্ধ রুট প্রদান করছে, যার মধ্যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রুট অপটিমাইজেশন, ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি। তোমরা হয়তো যারা মানে ট্রাভেল করো বা ভ্রমণ করো, আমরা কিন্তু প্রত্যেকে গুগল ম্যাপ ইউজ করি, এখানে কিন্তু এআই কাজ করছে। এবার গুগল ম্যাপের মধ্যে তোমরা যদি খেয়াল করে দেখো, একটা লং ডিস্টেন্সে কোথাও লাল থাকছে, কোথাও হালকা মানে অরেঞ্জ থাকছে, সেক্ষেত্রে লাল থাকা মানে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে ওখানে হয়তো জাম আছে, হালকা অরেঞ্জ মানে কিন্তু জামটা কম আছে। এইভাবে কিন্তু আমরা রুটের অপটিমাইজেশন করতে পারছি, কোন রুটে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছাবো, সব কিছু কিন্তু আমাদের এআই দিয়েই কাজটা হচ্ছে। এগ্রিকালচার, আবহাওয়ার পূর্বাভাস, ফসলের বৃদ্ধি বিশ্লেষণ, ফসলের ফিড লাইফ পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারছি। ক্যান্সার অপরচুনিটিস, কী বলছে, মার্কেটিং না কেরিয়ার অপরচুনিটিস, সরি আমি ভুল বললাম, সরি, ক্যান্সার বলা হচ্ছে কি কেরিয়ার, মানে চাকরির ক্ষেত্রে এআই অনেক মানে হেল্প করছে। মার্কেটিং ও বিজ্ঞাপনের ক্ষেত্রে এসইও, ডিজিটাল মার্কেটিং, ক্যানভা এআই, চ্যাট জিপিটি জানা লোকের চাহিদা কিন্তু দিন দিন বাড়বে, খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, নাম্বার 2, ফাইল গোছানো, টাইপিং, মিটিং সেটের ক্ষেত্রে ডিজিটাল টুল, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের মতো সফটওয়্যারগুলি কিন্তু শেখা উচিত। নাম্বার 3, ফ্যাক্টরি, কী বলছে, ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে রোবট দিয়ে তৈরি হবে স্মার্ট ফ্যাক্টরি, রোবোটিক্স, এ সমস্ত জানা লোকেরও কিন্তু অবশ্যই প্রয়োজন। আচ্ছা, তো এগুলো হচ্ছে এআই বিভিন্ন ভাগগুলো। এবার দেখি আমরা 4 নম্বর একটা প্রশ্ন, প্রাচীন সময় থেকে এআই উদ্ভাবনগুলি লেখো। আচ্ছা, মানে এআই যে উদ্ভাবন হয়েছে প্রাচীন সময়কাল থেকে, তো কোন সময়ে কোনভাবে এআই উদ্ভাবন হয়েছে সেটা কিন্তু এখানে একটা শর্ট করে দেওয়া আছে। যেমন এটা কিন্তু তোমরা যদি বইটা পড়ো, তোমরা বইয়ের ভিতরেও কিন্তু এই পার্টটা পেয়ে যাবে। এবার তোমরা দেখিয়ে দিই, তোমাদের বইয়ের ভিতরে এই সালগুলো কিন্তু একটু জানতে হতো, মানে কোন কোন সময়ে এআই কী কী উদ্ভাবন হয়েছে সেটাকে আমরা কিন্তু খাতার মধ্যে একটা লিস্ট করিয়েছিলাম। যেমন কী ছিল, সরি, 1943 সালে ইভলিউশন অফ আর্টিফিশিয়াল নিউরনস। তারপর কী আছে, 1950-এ কী হলো, টিউরিং মেশিন তৈরি হলো। 1956-তে কী হলো, বার্থ অফ এআই, ডার্টমাউথ সম্মেলনে হচ্ছে এআই জন্ম হলো। 1966 সালে কী হলো, ফার্স্ট চ্যাটবোট, যার নাম ছিল এলিজা। 1972 সালে কী হলো, ফার্স্ট ইন্টেলিজেন্স রোবট তৈরি হলো, যার নাম ছিল ওয়াবো 1। 1974 থেকে 1980 ফার্স্ট এআই উইন্টার ছিল এই সময়টা। 1980 ছিল এক্সপার্ট সিস্টেম ছিল। 1987 সালে কী ছিল, 1987 থেকে 1993 সালে ছিল সেকেন্ড এআই উইন্টার, মানে এআই উইন্টার ছিল তোমার 74 থেকে 80, তারপরে 87 থেকে 93 ছিল সেকেন্ড এআই উইন্টার। আচ্ছা, উইন্টার কেন বলছিলাম, এই সময়ে কিন্তু এআইয়ের মানে গবেষণাটা মোটামুটি স্টপ হয়ে গেছিলো। 1997 কী ছিল, আইবিএম ডিপ ব্লু ফার্স্ট কম্পিউটার ছিল। 2002 সালে কী হলো, এআই ইন হোম, যার নাম ছিল রোম্বা। 2011-তে কী হলো, আইবিএম ওয়াটসন। 2012-তে হলো গুগল নাও। 2014-তে কী হলো, চ্যাটবোট ছিল। আর 2015-তে হলো অ্যামাজন ইকো। এইভাবে কিন্তু বিভিন্ন সময় কিন্তু এআইয়ের উদ্ভাবন এবং তার প্রচলনগুলো চালু হয়েছিল। নাম্বার 5, চ্যাট জিপিটি এর কাজ কী? চ্যাট জিপিটির কাজ তো কী বলবো, সবাই তোমার জানো, তাও লেখানো হয়েছে। চ্যাট জিপিটি হলো ওপেন এআই দ্বারা তৈরি একটি শক্তিশালী এআই ভিত্তিক চ্যাটবট, যা মানুষের মতো কথোপকথন, প্রশ্নোত্তর দেওয়া, কন্টেন্ট লেখা, অনুবাদ, কোড লেখা এবং জটিল বিষয় সংক্ষেপে করার মতো বহুমুখী কাজ করতে সক্ষম। এটি মূলত লেখার মাধ্যমে প্রশ্নের উত্তর প্রদান এবং বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণে সাহায্য করে। এই হচ্ছে আমাদের চ্যাট জিপিটির কাজ। নাম্বার 6, শিক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার যে কোনো দুটি উল্লেখযোগ্য শিক্ষণ প্ল্যাটফর্মের নাম লেখো। শিক্ষাক্ষেত্রে কী কী প্ল্যাটফর্মগুলো আছে? আচ্ছা, কী আছে, খানমিগো, কার্সেরা, কার্নেজিক লার্নিং, ডিওলিঙ্গো, ম্যাক্স, এই সমস্ত বিভিন্ন কিন্তু আমাদের এআই প্ল্যাটফর্মগুলোর নাম আছে। মানে শিক্ষাক্ষেত্রে আমাদের কোন কোন প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করছি এআইতে, এখানে এই নামগুলো দেওয়া আছে। নাম্বার 7, স্বাস্থ্যসেবা ও হেলথ কেয়ারের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার দুটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্মের নাম লেখো। মানে হেলথ সেক্টরে কোন কোন প্ল্যাটফর্মগুলো এআই হিসাবে কাজ করছে সেটা হচ্ছে কী কী আছে, মেডিকেল ইমেজিং এবং অ্যান্ড ডায়াগনস্টিক্স, রোবোটিক্স সার্জারি, টেলিমেডিসিন, ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ ক্ষেত্রে কিন্তু এআই কাজ করছে। পরের প্রশ্ন, জিপিএস এবং নেভিগেশনের যে কোনো দুটি ক্ষেত্রের নাম লেখো যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়।
অবশ্যই ভয়েস অ্যাসিস্ট্যান্স, গতিশীল রুট অপটিমাইজেশন ও ট্রাফিক বিশ্লেষণ। পরের প্রশ্ন, মার্কেটিংয়ের ক্ষেত্রে এআই দুটি উল্লেখযোগ্য ব্যবহারের নাম লেখো। কন্টেন্ট তৈরি এবং ভয়েস সার্চ। কন্টেন্ট তৈরি তো আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, ভয়েস সার্চ করছি, এগুলো হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে এআই এর ব্যবহার। পরেরটা কি, টিউরিং টেস্ট কি? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। টিউরিং টেস্টের মাধ্যমে কিন্তু এআই এর কনসেপ্ট তৈরি হয়েছিল। টিউরিং টেস্ট একটি বিখ্যাত পরীক্ষা যা ব্রিটিশ গণিত বিজ্ঞানী অ্যালান টিউরিং 1950 সালে প্রস্তাব করেছিলেন। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো একটি মেশিনের বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তার সমতুল্য কিনা যাচাই বা পরীক্ষা করা। তাহলে মোদ্দা কথা, টিউরিং টেস্ট হচ্ছে একটি পরীক্ষা যেটা হচ্ছে অ্যালান টিউরিং 1950 সালে প্রস্তাব রেখেছিলেন, যেখানে হচ্ছে মানুষকে একটা ঘরে রেখে তার বুদ্ধিমত্তার সাথে মেশিনের বুদ্ধিমত্তাকে চেক করা হয়েছিল। এটাই হচ্ছে টিউরিং টেস্ট। আচ্ছা, এসএআরসি সার্ক কি? দেখো, সার্কটা কিন্তু আমাদের এআই এর সঙ্গে মানে সম্পর্কিত না। এই সার্ক নামটা আমি বইও দেখলাম, আবার দেখলাম যে মডেল কোশ্চেন পেপারেও সার্ক নামে একটা প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে আমার যদি মনে হয় এটা এসএনএআরসি হবে, মানে ন্যাক হবে। যাই হোক, এটা আমি আবার মডেল কোশ্চেন পেপার যখন সলভ করাবো তোমাদেরকে তখন আমি এবার বলে দেবো। আপাতত সার্ক নিয়েই বলি। সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। তো হলো দক্ষিণ এশিয়ার দেশগুলি নিয়ে একটি আঞ্চলিক সংগঠন। আধুনিক যুগে সার্কের বিভিন্ন কার্যক্রম কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যে কথা, সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়ায় কতগুলো দেশ নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছিল যাকে বলা হয় সার্ক গোষ্ঠী। যেমন ব্রিক্স আছে, ব্রাজিল, রাশিয়া বলে কিছু দেশ আছে। তো এই হলো সার্কের ব্যাপার, যারা কিন্তু তথ্য প্রযুক্তির ওপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার পরের প্রশ্ন, এআই এর সোনালী বছর কাকে বলে? দেখো, গোল্ডেন ইয়ার অফ এআই। একটা আমরা দেখছিলাম হচ্ছে এআই উইন্টার টাইম কখন, এবার দেখবো হচ্ছে এআই এর মানে গোল্ডেন ইয়ার কখন। 1956 থেকে 1973 সাল পর্যন্ত সময়কাল ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা এবং উদ্ভাবকদের জন্য একটি উদ্ভাবনী কালীন সময়। তারা এই ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছিল, তাই এই সময়কালকে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ বলে বলা হয়। মানে যে সময়ে এআই নিয়ে প্রচুর ফান্ডিং করা হয়েছিল, এআই নিয়ে গবেষণা প্রচুর পরিমাণে হয়েছিল, ওইটাকে বলা হচ্ছে এআই এর গোল্ডেন ইয়ার। আচ্ছা, পরের প্রশ্ন, স্টুডেন্ট কি কি এবং এটি কে তৈরি করেছিলেন? 1964 সালে বীজগাণিতিক শব্দ সমস্যা সমাধানের জন্য স্টুডেন্ট নামে একটি প্রাথমিক ভাষা প্রক্রিয়াকরণের প্রোগ্রাম তৈরি করেন বিজ্ঞানী ড্যানিয়েল বোজো। তার মানে এটা একটা হচ্ছে প্রাথমিক ভাষা যেটা কিন্তু আমাদের মানে প্রোগ্রাম প্রক্রিয়াকরণের জন্য তৈরি করা হয়েছিল। আচ্ছা, কোন সালে কোথায় প্রথম বুদ্ধিমান মানবিক রোবট তৈরি করা হয়? আচ্ছা, এই প্রশ্নগুলো দেখি একবার অনুষ্ঠান থেকে। হ্যাঁ, এই ছিল স্টুডেন্ট কি, এটিকে তৈরি করেন। মধ্য কথা, তাহলে স্টুডেন্ট ব্যাপারটা কী হলো? 1964 সালে বীজগাণিতিক শব্দ হচ্ছে একটা স্টুডেন্ট শব্দ সমস্যা সমাধানের জন্য স্টুডেন্ট নামে একটা প্রাথমিক ভাষা প্রক্রিয়াকরণে প্রোগ্রাম তৈরি করে। মানে মধ্য কথা, এটা হলো একটা প্রোগ্রাম বা সফটওয়্যার যেটা কিন্তু গাণিতিক সমস্যা তৈরি করার জন্য সমাধানের জন্য তৈরি করা হয়েছিল। কোন সালে এবং কোথায় প্রথম বুদ্ধিমান মানবিক রোবট তৈরি করা হয়, তার নাম কি? 1972 সালে জাপানে প্রথম বুদ্ধিমান মানবিক রোবট তৈরি করা হয়, যার নাম হচ্ছে WBOT 11 নির্মাণ করা হয়। এই যে আমরা যে বিভিন্ন সাল দিয়ে নামগুলো পড়ছি, এটা কিন্তু আমাদের এই যে আমি ইয়ারগুলো বললাম এর মধ্যে কিন্তু সবগুলো দেওয়া আছে, ঠিক আছে? যেমন দেখা দেওয়া আছে 1972 সালে ফার্স্ট ইন্টেলিজেন্স রোবট মানে মানবিক রোবট, তার নাম কি? WBOT 1। তো তোমাদের কিন্তু অবশ্যই এই সালগুলো নিয়ে একবার জাস্ট দেখে রাখবে। হ্যাঁ, তোমরা নোটস থেকে দেখলে হয় বা যদি পারো বই থেকেও দেখে নিতে পারো, মানে কোন সালে কী কী তৈরি হয়েছিল এগুলোই। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কী বলছে? এআই এর শীতকালীন কী, মানে শীতকাল কী, এটি প্রথম কে ব্যবহার করেন? তো এআই উইন্টার টাইম কখন? কৃত্রিম বুদ্ধিমত্তার একটি কঠিন সময়কালকে বলা হয় এআই উইন্টার। কারণ প্রাথমিকে এআই শীতকাল যা 1974 থেকে 80 সালের মধ্যে তাকে ল্যারি হ্যারিস প্রথম ব্যবহার করেন এআই শীতকাল। আচ্ছা, তারপর কি আছে? নাম্বার 16, IBM তৈরি কোন মেশিন 2011 সালে জিও, আচ্ছা হাতে লেখাটা খুব বাজে, এখান থেকে নিয়ে IBM এর তৈরি কোন মেশিন 2011 সালে
কাকে জিওপ্যাডি কুইজ শোতে পরাজিত, আচ্ছা আচ্ছা, মানে একটা কুইজ শো ছিল, তো আইবিএমের তৈরি কোন মেশিন এই জিওপ্যাডি কুইজ শোতে পরাজিত করে? তো কি আছে, 2011 সালে ওয়াটসনের প্রোগ্রাম যেমন 2 প্রাক্তন চ্যাম্পিয়নের বিরুদ্ধে কুইজ জিতে নেয়, তেমনি এই সময়কালে অ্যাপেল সিরি প্রথম মানে সিরি প্রকাশ করে একটি ভয়েস আর্কিভেটেড ব্যক্তিগত সহকারী যা কমান্ড প্রক্রিয়া করতে পারে এবং প্রতিক্রিয়া দিতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন, 2016 সালে গুগল এর তৈরি প্রথম মেশিন কাকে কোন খেলায় পরাজিত করে? ভালো জিনিস, 2016 সালে কোন একটা মেশিন গুগল তৈরি করেছিল, সেটা হচ্ছে কোন খেলায় কাকে হারিয়েছিল। তো 2016 সালে গুগলের তৈরি ডিপ মাইন্ডের অ্যালফ্রাগো দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত গো খেলোয়াড় লি সেভেলকে পরাজিত করে ইতিহাস তৈরি করেন। আরে বাপরে বাপ, এত টাফ টাফ নাম। তো আচ্ছা, তার মধ্যে কথা কী হলো, 2016 সালে গুগলের তৈরি জিপ মাইন্ডের অ্যালফ্রাগো দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত গো খেলোয়াড় লি সেভেলকে পরাজিত করে ইতিহাস তৈরি করেছিল। আচ্ছা, পরে একটা প্রশ্ন কি আছে, GPT-4 কাজ কি? দেখো, GPT-4 এগুলো একবার তোমাকে আমি বই থেকে দেখিয়ে দিই, এখানে একটা ভালো জিনিস দেওয়া আছে, এই সময়কালের মধ্যেই ছিল। যেমন দেখো, চ্যাট জিপিটি আসলো 2022-এ, 23-এ আসলো GPT-4, তারপর 24-এ আসলো ওপেন এআই GPT-4। তো ব্যাপারটা কি, 2022-এ কি ওপেন এআই দ্বারা GPT-4 প্রকাশ করা হয়েছিল, এটি একটি জেনারেটিভ চ্যাটবক্স যা মানুষের সাথে কথোপকথন চালাতে পারে। তারপরে ওপেন এআই GPT-4 একটি মানে মোডাল ল্যাঙ্গুয়েজ প্রবর্তন করে যা টেক্সট ইমেজ উভয়ই প্রম্পট প্রক্রিয়া করতে সক্ষম হয়। তার মানে প্রথম জিপিটিতে ছিল হচ্ছে জাস্ট মানে চ্যাটিংগুলো হবে, তারপরে কী হলো, ছবি ও ইমেজ টেক্সট সবই বুঝতে পারবে। আর 2024-এ কী হলো, GPT-4 সাথে উন্নত চ্যাট জিপিটি প্রদর্শন করে, মানে তার মানে দুটো মিক্স করে আরেকটা তৈরি হলো ওপেন এআই GPT-4। এই চ্যাটবোর্ড মডেলে টেক্সট, ছবি ইত্যাদি প্রক্রিয়া করতে পারে এবং একই সাথে কম্পিউটারকে আরও উন্নত ইন্টারাকশন করতে পারে। বুঝতে পারলে? আচ্ছা, এই ছিল ব্যাপার। তারপরে লাস্ট কি আছে দেখি, এদিকে আমাদের আছে হচ্ছে সিমন কি? সিমন হলো কিউ ইন্টারেক্টিভ মোবাইল ক্যাম্পেনিয়ন, হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট। এটি মূলত মহাকাশচারীদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল সিমনটা। 21 নম্বর প্রশ্ন, প্রোগ্রামার্স ফার্স্ট ইন্টেলিজেন্স প্রোগ্রাম কি? এটি কত সালে কী কারণে প্রবর্তন করা হয় লেখো। ইহা একটি প্রথম এআই প্রোগ্রাম, এটি প্রথম প্রোগ্রাম যা অ্যালেন নিউয়েল, হার্বার্ট এ সিমন তৈরি করেছিলেন। তার মানে প্রথম একটা কি প্রোগ্রাম, এটা একটি প্রথম এআই প্রোগ্রাম যেটি, আচ্ছা, তার মানে প্রোগ্রামার্স ফার্স্ট ইন্টেলিজেন্স প্রোগ্রামটা কি, এটা হলো একটা প্রথম প্রোগ্রাম যেটা হচ্ছে অ্যালেন নিউয়েল, হার্বার্ট সিমন তৈরি করেছিলেন। আচ্ছা, অ্যালিজা ও সেকি এর সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এটা কিন্তু একটা চ্যাটবোর্ড। কী আছে, এআই এর অন্যতম মাইলস্টোন জোসেফ উইজেনবাম দ্বারা তৈরি প্রথম চ্যাটবোর্ড হচ্ছে অ্যালিজা, যা ব্যবহারকারীদের প্রশ্নগুলি উত্তর দিতে পারে। আর এই সময়ে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট প্রথম মোবাইল ইন্টেলিজেন্স রোবট তৈরি করেন, যাতে এআই, কম্পিউটার ভিশন, নেভিগেশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে অন্তর্ভুক্ত ছিল, যার নাম ছিল শেকি। তার মানে হচ্ছে প্রথম চ্যাটবোর্ড তৈরি করা হচ্ছে জোসেফ উইজেনবার্গ, ওটার নাম হচ্ছে এলিজা। আর ওই সময়ে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট প্রথম মোবাইল ইন্টেলিজেন্ট রোবট তৈরি করে, যার নাম হচ্ছে কি শেকি। আর শেকির মধ্যে কিন্তু কম্পিউটার ভিশন মানে দেখে চেনা, নেভিগেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভাষা বুঝতে পারা, এই সমস্ত কিছু দেওয়া ছিল। তবে দুটোই হচ্ছে রোবট, একটা হচ্ছে চ্যাটবোর্ড হিসেবে কাজ করতো, একটা হচ্ছে মানে রোবট হিসেবে কাজ করতো। নাম্বার 23 নম্বর প্রশ্নটা কী ছিল, রোম্বা আর ওয়ালসন। আচ্ছা, দেখি এখানে কী বলছে। আচ্ছা, রোম্বা, আচ্ছা, সংক্ষেপে লেখো রোম্বা ও ওয়াটসন কি। দেখি রোম্বা ওয়াটসন কি লেখা আছে। রোম্বা হচ্ছে এআই এর প্রথম অ্যান্টি হয় হোম, আচ্ছা আচ্ছা, প্রথম হোম অ্যাপ্লায়েন্সেস রোবট হলো রোম্বা। মানে মানে ঘরে তৈরি, মানে হোম অ্যাপ্লায়েন্স মধ্যে মানে ঘরে ব্যবহার করার জন্য একটা যে রোবট তৈরি হয় তার নাম হচ্ছে রোম্বা, যা নিজে থেকেই বিভিন্ন রকমের কি বাধা এড়িয়ে, একবার দেখে,
যা নিজে থেকে বিভিন্ন ধরনের বাধা এড়িয়ে বাড়ির মেঝে পরিষ্কার। আচ্ছা আচ্ছা, রম্বা হচ্ছে একজন হচ্ছে মানে বাড়ির কাজের লোকের মতো কাজ করতো, যেটা হচ্ছে প্রথম এটাই হলো এআই এর প্রথম হোম অ্যাপ্লায়েন্সেস। হোম অ্যাপ্লায়েন্স মানে যেগুলো আমরা ঘরে ইউজ করি, যেটা হচ্ছে মানুষ বিভিন্ন রকম বাধা এড়িয়ে ঘর পরিষ্কার করতে পারত। আর হচ্ছে ওয়াটসন কি, এফসিআই লি একটি প্রকল্প শুরু করেন যার মাধ্যমে ইমাজিনেট ভিজুয়াল ডেটাবেস তৈরি করা হয়, যা 2009 সালে সিভিপিআর কার্য কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই সময়কালে আইবিএমের তৈরি ওয়াটসনের মানবিক বুদ্ধিকে চ্যালেঞ্জ করার লক্ষ্য নিয়ে আবির্ভূত হয় এবং 2011 সালে ওয়াটসনের মান্ডব চ্যাম্পিয়ন কোনো ক্যান জেনিসকে কুইজ শোতে পরাজিত করে একটি ঐতিহাসিক মাইলস্টোন স্থাপন করেন। এটা হচ্ছে ওয়াটসন। আচ্ছা, পরের প্রশ্ন, গুগল নাও ও অ্যালেক্সনেট সম্পর্কে লেখো। গুগল নাও জিনিসটা কি? 2012 সালে গুগল নাও নামক একটি অ্যাপস ফিচার লঞ্চ করা হয় যা তথ্য ভবিষ্যৎবাণী করার কাছে ইউজ করা হয়। আচ্ছা, এই সময় অ্যালেক্স কেজেনভাস্কি ও ভাই এত টাপ নাম, জিওস্কি হিন্টোর একটি প্রমুখ অ্যালেক্সনেট চালু করেছিল যা ইমাজিনেট চ্যালেঞ্জ জিতেছিল এবং ডিপ লার্নিংয়ের রিসার্চকে এক নতুন দিশা দিয়েছিল। আচ্ছা, অনেক টাপ নাম। আচ্ছা, যদিও এই প্রশ্নগুলো কিন্তু আমি ওদেরকে লেখাইনি, ওরা নিজেরাই সলভ করেছিল, যাই আমি ওদের খাতা দেখে তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি একটু। আর জিএএনএস কত সালে আবিষ্কার হয়েছিল এবং এর কাজ কি? 2014 সালে ল্যান্ডগড ফেলো এবং তার সহকর্মীরা জ্যান্স চালু করেন, যা তৈরি ও রূপান্তর এ বিপ্লব এনেছে। আচ্ছা, যেমন নেকেডের হাসির মুখোশ মানুষের ছবিতে ফেস রেকগনিশন করতে এবং ডিপ থেকে নিজস্ব ভিডিও তৈরি করতে ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে লাস্ট আর কিছুই আছে। ওপেন এআই 2021-2022 সালে যে সিস্টেম দুটি প্রবর্তন করেছিল তাদের নাম ও কাজ লেখো। 2021 আর 22 কী হয়েছিল? 2021 ওপেন এআই ডল-ই মাল্টি মডাল সিস্টেম প্রবর্তন করেন, যেটা টেক্সট বর্ণনা ও টেক্সট প্রম্পট তৈরি করতে সক্ষম হয়। আর ওপেন এআই চ্যাট জিপিটিটা কী হয়েছিল? এটি হচ্ছে জেনারেটিভ চ্যাটবক্স, যা মানুষের সাথে কথোপকথন চালাতে পারে। আর তারপরে কী হলো, ওপেন এআই চ্যাট জিপিটি 4 বলতে কী বোঝো তার সম্পর্কে লেখো, যেটা কিন্তু হচ্ছে আমাদের কি মানে মাল্টি মডেল ল্যাঙ্গুয়েজে প্রবর্তন করেন, যা টেক্সট, গ্রাফিক্স, ইমেজ সব কিছুই পড়তে পারত। তো এইভাবে চ্যাপ্টার 7টা আমাদের এখানে শেষ হলো। তো পরবর্তী ক্লাসে আমরা দেখছি যদি চ্যাপ্টার 8 নিয়ে আসতে পারি। তো ক্লাসটা কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। যদিও আমি প্রথমে বলছিলাম এআই সম্পর্কে আমার আইডিয়া অনেকটাই কম ছিল, কারণ একটা যখন ক্লাস শুরু করব তখন এর সম্বন্ধে যদি সম্যক ধারণা না থাকে, সত্যি ক্লাস করাতে নিজেরও একটু মানে সমস্যা তৈরি হয়। যেমন তোমরা দেখতেই পেলে বিভিন্ন নামগুলো কিন্তু আমার মানে নিজেদের পড়তে অনেক কষ্ট হচ্ছিল, কারণ আমি কিন্তু চ্যাপ্টারটা ওদেরকে ওইভাবে পড়াইনি। সময় খুবই কম ছিল, সত্যি বলছি সময় খুবই কম, এত বড় চ্যাপ্টার সলভ করা খুব মুশকিল। যাই হোক, একটা ভিডিও নিয়ে আসলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চেষ্টা করলাম তোমাদের এআই সম্বন্ধে একটু ধারণা দেওয়ার, আর এতে করে কিন্তু আমাদের 7 নম্বর অধ্যায়টা কিন্তু আমরা এখানে শেষ করতে পারলাম। ঠিক আছে, বাকি আরও 3টা অধ্যায় আছে, চেষ্টা করবো এগুলো সম্বন্ধে ভিডিও নিয়ে আসার। আর যদি না পারি অবশ্যই মডেল যে কোশ্চেন পেপারটা আছে যেটা আমাদের কাউন্সিল থেকে বের করিয়েছে, তো ওখান থেকেও চেষ্টা করবো কিছু যদি প্রশ্ন মতো তোমাদের সলভ করাতে পারি। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বাই, বেস্ট অফ লাক।